স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা আমাকে একটু রোটেট করে নিতে হবে, কারণ এটা একটু সাইডে পিডিএফ হয়ে গেছে। এটা আমি চেঞ্জ করে দিই, তোমরা পড়তে পারবে, অসুবিধা নেই কোনো। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তো আমরা ইউলেরিয়ান অ্যান্ড ল্যাগার্গিয়ান ফ্লো এ আমাদের এখানে আছে। স্ট্যাটিক্স ফ্লুইড মানে যে ফ্লুইডটা বেসিক্যালি স্ট্যাটিক্যালি কন্ডিশনে, অর্থাৎ স্থিরাবস্থায় আছে, সেই ফ্লুইডটাকে আমরা স্ট্যাটিক ফ্লুইড বলবো। এবং সেই ফ্লুইডের প্রপার্টিজ অ্যাজ ওয়েল অ্যাজ কাইনামেটিক্স ফ্লুইডের প্রপার্টিজ বোথ আর অলরেডি ডিসকাসড ইন প্রিভিয়াস ক্লাস, যেটা প্রপার্টিজ অফ ফ্লুইডে ছিল। আমরা এখানে শুধুমাত্র তার সম্বন্ধে এগুলোই পড়ব যে ফ্লোয়ের, অর্থাৎ কাইনামেটিক ফ্লোয়ের, এখন স্টেডি ফ্লো ভুলে যাও, এখন যে ফ্লোটা নিয়ে পড়বে সেই ফ্লোটা with motion of particles without considering the force causing in motion। মানে কাইনামেটিক ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, একটা শাখা অফ সায়েন্স হুইচ ডিলস উইথ মোশন অফ পার্টিকেলস উইদাউট কনসিডারিং দ্য ফোর্স কজিং দ্য মোশন। কোনো বাহ্যিক প্রয়োগ ছাড়াই পার্টিকেলের মধ্যের যে মোশান আছে, অর্থাৎ ফ্লুইডের মধ্যে পার্টিকেলের মধ্যে যে মোশান আছে, সেই মোশানটাকেও আমি কাইনামেটিক হিসাবে ধরবো। ভালো করে বুঝো, নট অনলি দ্য ফ্লুইড আর ইন মোশন স্টেট, ইন ডায়নামিক স্টেট, এইটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি একটা ফ্লুইডের মধ্যে যে পার্টিকেলসগুলো আছে, সেই পার্টিকেলসগুলোর ইন্টারনাল যে মোশান আছে, যে মুভমেন্ট আছে, আমি সেইটাকে বলতে চাইছি কাইনামেটিক সিস্টেম বা কাইনামেটিক ব্রাঞ্চ, যেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। যখন ফ্লুইডটাকে আমি কনসিডার করব, যখন আমি স্ট্যাটিক ফ্লুইড পড়ব, তখন আমি স্ট্যাটিক ফ্লুইডে পুরো এটাই ভাববো যে একদম স্থিরাবস্থাতে রয়েছে, তার ভেতরের কোনো পার্টিকেলেরও মুভমেন্ট নেই। এই মতোভাবে আমরা যখন এরপরে পড়ব যে ফ্লুইডটা প্রবাহ করছে, তখন আমরা এই ফ্লুইডের অন্য এক রকমের অঙ্ক করব, সেটাও পরে করব, ওটা এই চ্যাপ্টার নেই, ওটা তোমাদের আছে হচ্ছে এখানে 6 নম্বর মডেলে। তো এইখানে আমাদের কি দেখতে হবে যে না, মোশন ডেসক্রাইবড বাই 2 ক্যাটাগরিজ অ্যান্ড 2 মেথড। এক ফার্স্ট মেথডের নাম হচ্ছে ল্যাগার্গিয়ান মেথড অ্যান্ড সেকেন্ড মেথডের নাম হচ্ছে ইউলেরিয়ান মেথড। এই ল্যাগার্গিয়ান মেথড, একটা সিঙ্গেল ফ্লুইড পার্টিকেলস ইজ ফ্লোড ডিউরিং ইন মোশন অ্যান্ড ইটস ভিসকোসিটি, অ্যাক্সেলারেশন, ডেন্সিটি এটসেট্রা আর ডেসক্রাইবড। In case of Eulerian method, the velocity, acceleration, pressure, density are described at a point in a fluid. The Eulerian fluid is commonly used in fluid mechanics. এবার মানেটা কি বুঝলাম আমরা, যে ল্যাগার্গিয়ান মেথড এবং ইউলেরিয়ান মেথড, এই দুটো প্রসেসে আমরা ফ্লুইডের এই চ্যাপ্টারটা পড়ব। এবার ইউলেরিয়ান মেথডের মাধ্যমেই আমরা পুরো অ্যানালাইসিস করে যাব এই কাইনামেটিক ফ্লুইডের চ্যাপ্টারে। উই আর নট কনসিডার ইন ল্যাগার্গিয়ান মেথড ইন আওয়ার সিলেবাস। কেন আমরা আমাদের সিলেবাসে করি না, তার কারণটা নিজেরাই বুঝতে পেরে যাবে। যে ইউলেরিয়ান মেথডের মধ্যে মেন রিজনটা কি আছে, ইউলেরিয়ান মেথড ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, প্রেসার, ডেন্সিটি, এইগুলোকে একটা পয়েন্টে ফ্লুইডের মধ্যে ডেসক্রাইব করে। আর ল্যাগার্গিয়ান কি করে, ল্যাগার্গিয়ান যেটা করে সেটা হচ্ছে সিঙ্গেল ফ্লুইড পার্টিকেলস। একটা ফ্লুইড কোনোদিনও একটা সিঙ্গেল পার্টিকেলস নিয়ে তৈরি হতে পারে না। মানে মনে করো একটা গ্লাসের মধ্যে জল আছে প্লেন, ওটাও তো একটা ফ্লুইড। তো একটা সিঙ্গেল পার্টিকেল, অর্থাৎ একটা অণু মনে করো, বা অণুর মতন ছোট, ওই
ওয়াটারটা একটা গ্লাসের মতো সিঙ্গেল নেই, অনেকগুলো ছোট ছোট পার্টিকেলসের সমন্বয়ে ওই ফ্লুইডটা তৈরি হয়েছে। তো আমরা অ্যাট এ পয়েন্টে চিন্তা করব একটাকে নিয়ে, কিন্তু কখনো সিঙ্গেল ফ্লুইড পার্টিকেলস করব না। মানে আমি বলতে চাইছি, আমার বলার বক্তব্যটা বুঝবে, বক্তব্যটা হচ্ছে এরম এতগুলো পার্টিকেলসের মধ্যে আমি এই পার্টিকেলসটাকে নিয়ে এর অ্যাট এ পয়েন্ট, এর একটা পয়েন্টে আমি তার প্রেসার, তার ডেনসিটি, তার অ্যাক্সেলারেশান, তার ভেলোসিটি, এগুলো নিয়ে আমি আলোচনা করব। সেম অ্যাজ ওয়েল অ্যাজ আমি এরপরে এটাকেও নিতে পারবো, কিন্তু নট আমি এইটা ভাববো না যে ভাই এই মালটা একটাই পার্টিকেলস, এই ফ্লুইডটা একটা পার্টিকেলস। সেই কারণে আমরা ইউলিনিয়ান মেথড নিয়ে কাজ করব। এক লাইনের শর্ট কোশ্চেন আসে, কিন্তু আমি জীবনে দেখে নিয়ে এসেছে। কিন্তু এমনি তুমি তোমাদের অর্গানাইজার কিনবে যখন দেখতে পাবে অর্গানাইজার কিনেছো, ভালো কথা, অর্গানাইজার কিনেছো কেউ? তাহলে আমরা ল্যাগার্গিয়ান আর ইউলেনিয়ান ফ্লুইডটা দেখলাম। এরপরে বলেছে 2 and 3 ডাইমেনশনাল ফ্লুইড, এটা আমরা যাচ্ছি 2 and 3 ডাইমেনশন ফ্লুইডে যাচ্ছি। এবার এই ফ্লুইডগুলোকে আমরা কিছু ভাগে ভাগ করি, যেটা তোমরা চোখের সামনে অলরেডি দেখতে পাচ্ছ, যে টাইপস অফ দ্য ফ্লো মানে যে ফ্লুইডই হোক না কেন, সেই ফ্লুইডের একটা নির্দিষ্ট কি ওয়ে হয় না, সে বিভিন্ন রকম ওয়েতে মুভমেন্ট করতে পারে, অর্থাৎ ফ্লো করতে পারে। কি কি ধরনের ফ্লো হয়? ফার্স্ট ফ্লোয়ের নাম হচ্ছে স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো। ফার্স্ট ফ্লোয়ের নাম কি? স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লো। আমি একটা একটা করে বলবো পরে। ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লো, ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেন compressible incompressible flow, rotational and in-rotational flow, 1 2 3 dimensional flow। এই 1 2 3 dimensional ফ্লোকে নিয়ে আমাদের নিউমেরিক্যাল করতে হয় মেনলি, যেই নিউমেরিক্যালগুলো একটু ঘটপট, একটু ঝামেলা নিউমেরিক্যাল। এছাড়া এই ইরোটেশনাল, রোটেশনাল, কম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল, স্টেডি, আনস্টেডি, এগুলো নিয়ে অতটা করতে হয় না। এই টার্বুলেন্ট ফার্বুলেন্ট এটা নিয়ে একটু করতে হয়। তো আমাদের ফার্স্টে জানতে হবে এই ফ্লোগুলো কী। আচ্ছা, সিলেবাসে আরেকটা জিনিস বলেছে ওর পরে, যে স্টেডি আনস্টেডি ফ্লো, স্টিম লাইন ফ্লো, স্টেক লাইন, পাথ লাইন। ঠিক আছে, স্টেক লাইন পাথ লাইন হচ্ছে ইউনিফর্ম নন ইউনিফর্ম, স্টেক লাইন পাথ লাইন। আচ্ছা, দ্য অ্যাক্সেলারেশন ফিল্ড, কন্ট্রোল ভলিউম অ্যান্ড স্টিম সিস্টেম রিপ্রেজেন্টেশন, কন্টিনিউটি ইকুয়েশন। এই অবধি আমি এখন সিস্টেম রিপ্রেজেন্টেশন এই অবধি বলছি, মানে আমাদের 3 নম্বর মডিউলের। কন্টিনিউটি ইকুয়েশন কেউ কারোর সামনে যদি থাকে একটু দেখো, নাহলে রিলেট করতে পারবে না। এই কন্টিনিউটি ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন, এইগুলোর একটা ডিফারেন্ট জিনিস আছে, এইখানে আছে, আমি এখন ওগুলোর মধ্যে যাচ্ছি না। স্টেডি আনস্টেডি ফ্লো সম্বন্ধে কি বলছে খুব সহজে মনে রাখবে, বেশি পড়তে হবে না। স্টেডি ফ্লো ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট টাইপ অফ ফ্লো ইন হুইচ দ্য ফ্লুইড ক্যারেক্টারিস্টিক লাইক এই 4টে জিনিস কিন্তু ভেলোসিটি, প্রেসার, ডেন্সিটি এটসেট্রা অ্যাট এ পয়েন্ট ডু নট চেঞ্জ উইথ টাইম। স্টেডি ফ্লো মানে টাইমের রেসপেক্টে ভলিউম বলছি, ভেলোসিটি, প্রেসার, ডেন্সিটি কোনোটা চেঞ্জেস হবে না। তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এই তোমার চোখের সামনে যেরকম দেখতে পাচ্ছ, এখানে ডেল্টা ভি দিয়ে ডিনোট করছে চেঞ্জ ইন ভেলোসিটি, ডেল্টা টি মানে চেঞ্জ ইন টাইম, এক্স ওয়াই জেড, এই যে 3টে পয়েন্ট আমার বা 3টে ডাইরেকশান আমার, কোনো ডাইরেকশানে তার কিছু চেঞ্জ হচ্ছে না, ইজ এ ফিক্সড ইন দ্য পয়েন্ট ফ্লুইড ফিল্ড।
লিখে দিয়েছে, তার মানে এটা ইকুয়ালস টু জিরো, এইটা হয়ে গেল একটা। দেন ডেল্টা পি বাই ডেল্টা টি ব্যাকেট অফ ইজ ইকুয়াল টু জিরো, সাফিক্সে যেটা তোমাদের লোয়ার লিমিট থাকবে 0 x0 y0 z0, এটা প্যাটার্ন, এই প্যাটার্নে তোমাকে এটা দেখতে হবে। আনস্টেডি ফ্লো কি বলছে, ইন হুইচ দ্যাট টাইপ অফ ফ্লো দ্য ভেলোসিটি প্রেসার ডেন্সিটি অ্যাট এ পয়েন্ট চেঞ্জ উইথ দ্য রেসপেক্ট অফ দ্য টাইম, দোজ ম্যাথামেটিক্যালি আর ডিনোটেড বাই দ্য আনস্টেডি ফ্লো, দ্যাট ইজ ডেল্টা ভি বাই ডেল্টা টি, এক্স ওয়াই জেড তিনটেই জিরো বাট ইজ নট ইকুয়ালস টু জিরো, is not equals to 0. তাহলে ইজ ইকুয়াল টু জিরো মানে স্টেডি, ইজ ইকুয়াল টু মানে আনইকুয়ালস টু জিরো হচ্ছে তোমার আনস্টেডি। এরপর চলে আসবে ইউনিফর্ম নন ইউনিফর্ম। দাদা কি আর তো 15-16 দিন মতন আছে। হ্যাঁ এক্সাম কে দাদা 15-16 দিন মতন তো আছে। তো সাজেশন কিছু দেবে না? আর সাজেশান দিয়ে দেবো, জিজ্ঞাসা করছি দাদা। হ্যাঁ সাজেশান দিয়ে দেবো। তোমার এই কি বলে এই আরে ফ্লুইড মেন সাজেশান ম্যাথামেটিক্সের দেবো বুঝলে তো। থিওরি দেখো, সত্যি কথা বলতে থিওরি এখানে বেশি আসে না। টাইমটাও কম ছিল, সাবজেক্টও বেশি, তারপরে একটু কি বলবো মানে কাজের প্রেসার, ট্রান্সফারের প্রেসার, এক্সামের তো। ইউনিফর্ম নন ইউনিফর্ম ফ্লো এই সাইনগুলোকে দেখবে এবং রিডিংগুলোকে নিজের একবার একটুখানি পড়ে নেবে। এখানে আর কিছুই না, এখানে বলছে ইউনিফর্ম ফ্লো হচ্ছে ইন হুইচ সেখানে ভেলোসিটি অ্যাট গিভেন টাইম ডাজ নট চেঞ্জ উইথ দ্য রেসপেক্ট অফ স্পেস, জায়গার সাপেক্ষে। নন ইউনিফর্ম ফ্লো ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে জায়গার সাপেক্ষে। ল্যামিনার টার্বুলেন্ট, এই জিনিসটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, ল্যামিনার টার্বুলেন্ট। Laminar turbulence. Laminar flow is defined as the type of the flow in which the fluid particles move along well-defined path or streamline and all the streamline are straight and parallel. এগুলো এত রিডিং তো আমার না পড়লেও চলবে, তোমরা নিজেরা একটু পড়ে নিও, আমি তোমাদেরকে জিনিসগুলো বলে দিচ্ছি। তোমাদের ল্যামিনার ফ্লো মানে যেভাবে তোমরা মনে রাখতে পারবে, কেন এত পরীক্ষাতে আসবেও না। ল্যামিনার ফ্লো হচ্ছে এইরকম স্ট্রেট লাইনে ফ্লো যদি হয়, প্রত্যেকটা ডাইরেকশান যদি এইরকম থাকে সেটাকে বলা হয় ল্যামিনার ফ্লো, মানে সোজা ফ্লো। টার্বুলেন্ট ফ্লো হচ্ছে এইরকম টাইপের, একে বলা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এই যে টার্বুলেন্ট ফ্লো ইন টাইপস অফ ফ্লো ইন হুইচ দ্য পার্টিকেলস ইন জিগজ্যাগ ওয়ে ডিউ টু দ্য মুভমেন্ট ফ্লুইড পার্টিকেল জিগজ্যাগ ওয়ে। তো আমাদের শর্ট কোশ্চেনে যেটা আসে সেইটা আমি এখানে হাইলাইট করলাম, যে রেনল্ডস নাম্বার, একটা নাম্বার দিয়ে এই টার্বুলেন্ট আর ল্যামিনার ফ্লোকে বাইফার্কেট করা হয়। বলছে রেনল্ডস নাম্বার ইজ লেস দেন 200। রেনল্ডস নাম্বার বলতে দেখবে ডিনোট করা থাকে এইরাম বলে, আর ছোট করে এই রেনল্ডস নাম্বার যদি 2000-এর থেকে কম হয় তখন আমরা বলি এটা ল্যামিনার ফ্লো, এবং যদি 2000-এর থেকে বেশি হয় তখন আমরা ওটাকে বলি টার্বুলেন্ট ফ্লো। এটা আমাদের পরীক্ষাতে আসে শর্ট কোশ্চেন হিসাবে। এরপর চলে আসে কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল ফ্লো। আচ্ছা, সবচেয়ে বড় কথা তোমাদের এইখানে, আচ্ছা ঠিক আছে ওটা পরে বলছি। কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল ফ্লো, কম্প্রেসিবল ফ্লো ইন দ্যাট টাইপ অফ দ্য ফ্লো, in that type of the flow in which the density of the fluid change with the
ইন আদার ডেন্সিটি, মানে কি অন্য কোনো একটা ফ্লুইডের সাপেক্ষে আর একটা ফ্লুইডের ডেন্সিটিকে যখন যদি পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় কম্প্রেসিবল বা ইনকম্প্রেসিবল। যে আমি বলেছিলাম একটা গ্লাসের মধ্যে পেট্রোল, ডিজেল, অ্যালকোহল, জল এক একটার সাথে যখন এক একটা ডেন্সিটির ফারাক অবশ্যই আছে, তো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আলাদা হয়ে যাবে। এবার হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লো কি বলেছে, ইন হুইচ দ্য ডেন্সিটি ইজ কনস্ট্যান্ট অফ দ্য ফ্লুইড ফ্লো। সেই দুটো আলাদা ধরনের জিনিসকে যদি তুমি মিশাও, তাদের যদি ডেন্সিটির কোনো ফারাক না থাকে, দুটো একসাথে মিশে যাবে। এরপরে চলে আসছি রোটেশনাল, ইরোটেশনাল। রোটেশনাল ফ্লো ইন দিন টাইপস অফ দ্য ফ্লো ইন হুইচ দ্য ফ্লুইড পার্টিকেলস ওয়াইল ফ্লোয়িং অ্যালং দ্য স্ট্রিম লাইন অ্যান্ড রোটেট দেয়ার ওন অ্যাক্সিস। আর ইরোটেশনাল হচ্ছে বিভিন্ন অ্যাক্সিসে রোটেট করতে পারবে। এই নামগুলো দিয়ে একটু মনে রাখার চেষ্টা করবে। এর মধ্যে ভিভিআই একটু মনে রাখবে, পরীক্ষাতে 2-1 নম্বরের জন্য আসে ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। আর একটা জিনিস আছে এইবার এই তিনটে, বাকিগুলোকে একটুখানি কী জিনিস মাথায় লাগলে অত পড়ার প্রয়োজন নেই, বাট এইটাকে একটু পড়তে হবে। এ 1-2-3 ডাইমেনশনাল ফ্লো, এটা কি জিনিস এটা পড়তে হবে মানে কি, এটা শুধু এক লাইন পরীক্ষাতে লিখতে হয়। 3 নম্বর আসে যে 1, 2 and 3 ডাইমেনশনাল ফ্লো ব্রিফলি ডেসক্রাইব করো। বলছে 1 ডাইমেনশনাল ফ্লো ইজ that the type of the flow in which the flow parameter such as velocity is a function of the time and one space coordinate only, say x. For a steady one flow the velocity is function one space coordinately. এর মানেটা আমি তোমাকে বলে দিচ্ছি। মানেটা হচ্ছে একটা নির্দিষ্ট ফ্লো একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে মুভমেন্ট করছে, একটা নির্দিষ্ট ডাইরেকশানে মুভমেন্ট করছে, একটা নির্দিষ্ট সরণকে নিয়ে মুভমেন্ট করছে। কথাটার মানে বোঝো, যেখানে ইউ অর্থাৎ তার সরণ, ভেলোসিটি তার যা থাকবে ফাংশান অফ এক্সের সাথে সমান। ফাংশান অফ এক্সের সাথে সমান মানে তার ডাইরেকশান যদি এক্স ডাইরেকশানে হয়, তাহলে সেই ফ্লুইডটার যতদূর অবধি ইউ মানে সরণ হবে, যতদূর অবধি সে যাবে ডিউ টু দ্য ভেলোসিটি, তার প্রবাহের জন্য সেটা একই ডাইরেকশানে প্রবাহমান হবে। তা আমরা লিখব 1 ডাইমেনশনাল ফ্লো ইজ দ্যাট টাইপ অফ ফ্লো ইন হুইচ দ্য ফ্লো প্যারামিটার। ফ্লো প্যারামিটার মানে কি, ফ্লো প্যারামিটার মানে ফার্স্ট অফ তিনটে ফ্লো প্যারামিটার সাচ অ্যাজ ভেলোসিটি, একটা হলো ভেলোসিটি, ইজ এ ফাংশান অফ টাইম, সময়ের ফাংশানে বা সময়ের মাল্টিপ্লিকেশানে, অ্যান্ড এবং ওয়ান স্পেস কোয়ার্ডিনেট মানে একটি স্পেস কোয়ার্ডিনেট, সেটা এক্স হোক, ওয়াই হোক, জেড হোক, এখানে এক্স ধরেছে। ফর এ স্টেডি, স্টেডি মানে একটা নির্দিষ্ট ডাইরেকশানে যাবে যেখানে কোনো চেঞ্জেস হবে না। ভেলোসিটি যে আমরা প্রথমেই পড়লাম স্টেডি আনস্টেডি, স্টেডি মানে সেখানে আমার ভেলোসিটি হোক, প্রেসার হোক, ডেন্সিটি হোক, কিছু চেঞ্জ হবে না। দ্য ভেলোসিটি ফাংশন ইজ এ ওয়ান স্পেস কোয়ার্ডিনেট অনলি। ওয়ান স্পেস কোয়ার্ডিনেট অনলি মানে অনলি এক্সের দিকেই যাবে। সেম কথাটাই মনে রাখবে 2 ডাইমেনশনালে, সেম কথাটা মনে রাখবে 3 ডাইমেনশনালে। সালারে তাড়াতাড়ি ফোন করছে। 1 ডাইমেনশনালের ক্ষেত্রে হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু এফ এক্স, ভি ইজ ইকুয়াল টু 0, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 মনে করো। তো সেম এইটাই 2 ডাইমেনশনালের ক্ষেত্রে দুটো দিকে হবে, অর্থাৎ দুটো ডাইরেকশানে হবে, সবই সেম থাকবে। ইউ থাকবে, ভি থাকবে, সব সেম থাকবে, শুধু ডাইরেকশানটা তিনটে হয়ে যাবে।
এই তোমাদের আছে হচ্ছে এখানকার ইয়ে। এবার এই চ্যাপ্টারের এক মিনিট, এই চ্যাপ্টারের আর একটা জিনিস আছে যেটা লাস্ট হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশান। কন্টিনিউটি ইকুয়েশান নিয়ে 110% একটি অঙ্ক পরীক্ষাতে আসবে, একদম অবধারিত, ধরে নাও পরীক্ষাতে আসবে। এই কন্টিনিউটি ইকুয়েশানটা কি বলছে শোনো। কন্টিনিউটি ইকুয়েশানের আমি নিজে দুটো অঙ্ক তোমাদের করাবো। তো কন্টিনিউটি ইকুয়েশান হচ্ছে খুব ইজি অঙ্ক, একটু দেখলেই করতে পারবে। এই কন্টিনিউটি ইকুয়েশান হচ্ছে, আমরা স্ক্রিনে যে ইকুয়েশানটাকে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশান, এবং এইটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশান অ্যাকচুয়াল হচ্ছে এইটা কন্টিনিউটি ইকুয়েশান, আর এইটা আর এইটা হচ্ছে এই ইকুয়েশানের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। যদি এইটা হয় লেফট হ্যান্ড সাইড, এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার এই দুটো জিনিস কি সেইটা আমাকে প্রথমে জানতে হবে। ভালো করে দেখো, এটা হচ্ছে রো A1 V1, রো 1 A1 V1, রো 2 A2 V2। এই রোটা হচ্ছে ডেনসিটি, এটা হচ্ছে এরিয়া অফ দ্য পাইপ, অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড দ্য ক্রস সেকশন হচ্ছে V1। এবার একটা পাইপ, ভালো করে বুঝবে কিন্তু প্রত্যেকে, একটা জিনিস বুঝিয়ে দেবো, অঙ্ক করতে পারবে, কোনো ব্যাপার না। জেনারেলি পাইপ দেখতে হয় যেটা আমরা যেভাবে দেখে এসেছি, এই রকম হয়, যার এই দিকের ডায়ামিটারটা হচ্ছে, যদি 110 mm হয়, এই দিকটাও হয় 110 mm। দ্যাট ইজ আমরা পাইপ জানি। বাট কন্টিনিউটি ইকুয়েশান মানে হচ্ছে তার ক্রস সেকশন বোথ ডাইরেকশান সেম হতে পারে বা আলাদাও হতে পারে। এইগুলো জেনারেলি পাইপ হিসাবে আমরা বইয়ে পড়ছি, ঠিক আছে। কন্টিনিউটি ইকুয়েশান ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য চ্যানেল, ড্রেন, বিভিন্ন জায়গা আছে, সেখানে সবসময় ডাইমেনশান বা ক্রস সেকশন সেম হয় না। সেই জন্য এইটাকে সেকশান 1 বলা হচ্ছে, এইটাকে সেকশান 2 বলা হচ্ছে। এই সেকশান বরাবর পাইপের এরিয়া কত, ভেলোসিটি কত, ডেনসিটিটা সেমই হবে। যে প্রবাহটা এর মধ্যে দিয়ে হচ্ছে ফ্লুইডের, তার ডেনসিটি এইখানেও যা এখানেও তাই, কিন্তু আমি কনসিডার করছি রো 1। আর এই সেকশান 2 বরাবর রো 2 A2 V2। এই হচ্ছে মোদ্দা কথা। আমাকে এই তিনটের মধ্যে যে কোনো একটা আননোন থাকবে, দুটো ভ্যালু গিভেন থাকবে, আমাকে ইকুয়েশান সলভ করে বার করতে হবে দুটো সেকশানকে কনসিডার করে। এইটাই হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশান। কন্টিনিউটি ইকুয়েশান এবং পরের দিন তোমাদের করাবো বার্নৌলিস ইকুয়েশান। কন্টিনিউটি বার্নৌলিস ইকুয়েশান থেকে 10 10 20 নাম্বার থাকবে। যদি কন্টিনিউটি আর বার্নৌলিস ইকুয়েশান কেউ করতে পারে, সেই ছেলেটা 10 10 20 নাম্বার। আর প্রপার্টিজ অফ ফ্লুইড আগের দিন দুটো ক্লাস নিয়ে করেছিলাম, গত দুদিনে, সেখান থেকে 10 নাম্বার মারতে পারলে 30 নাম্বার বেরিয়ে গেল। শর্ট কোশ্চেন হল ম্যানেজ হবে, 40 নাম্বার, গল্প শেষ। এমনিই তার 50%-এর উপরে নাম্বার হয়ে যাবে। সো দ্যাট আমি আগে এগোই, একটি অঙ্ক আমি করাবো, পরীক্ষাতে আসা অঙ্ক, এটা ইয়ারের অঙ্ক। একটু আমি দেখে নিই, হ্যাঁ এইটাই কি না, এইদিকে এক মিনিট। কন্টিনিউটি ইকুয়েশন, মোমেন্ট অফ মোমেন্টাম ইকুয়েশন অ্যাপ্লিকেবল টু পাইপ বেন্ড। গাছের ডালের মতন একটা পাইপ আছে, ওই অঙ্কটা পরীক্ষাতে এসেছে।
এগুলো তোমাদের নয়। হ্যাঁ, পিডিএফটা আমার বোনকে করতে বলেছিলাম, তো ও তো এত কিছু বোঝে না। ওকে বলেছি আপনারা পিডিএফ করে দাও, পুরো পিডিএফ করে দিয়েছে। এটা তোমাদের নয়। ওইগুলো কিন্তু ম্যাথ, এই যেগুলোকে আমি ইয়েলো মার্কিং করলাম, এই যে এই ইয়েলো মার্কিং, এই ইয়েলো মার্কিং, এই ইয়েলো মার্কিং, এটা জাস্ট একটুখানি শুধু পড়ে নেবে, লাইনগুলোকে একটু পড়ে নেবে। এর কোনো ম্যাথ নেই তোমাদের। এর এই ইয়েলো যেগুলোকে মার্কিং করেছি, এই ইয়েলোগুলোর রেসপেক্টে এই সব ম্যাথগুলো আছে, যেগুলোকে আমি অলরেডি কেটে দিলাম। ঠিক আছে, ওগুলো তোমাদের নেই। ওগুলো জাস্ট এখানে একটা জিনিস লেখা আছে, যে তোমরা দেখলে বুঝতে পারবে যে মোমেন্ট অফ মোমেন্টাম ইকুয়েশান। তো ওই জায়গাতে ইকুয়েশানগুলোকে কোথাও লেখা নেই ওখানে সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম। তো জাস্ট ইকুয়েশানটা বলছে বলে আমি জাস্ট একটু মার্কিং করে দিলাম। তোমরা ইকুয়েশানটা দেখে, সিলেবাসটা খুব ভাইটাল। হ্যাঁ, হোল বোল পড়ে ফেলবে না, সিলেবাসটাকে খেয়াল করবে। যখন পড়বে আমার মার্কিংটা তখন থাকবে তোমাদের কাছে, কি থাকবে না তোমরা নিজেরা কীভাবে নোট করছো, স্ক্রিনশট মারছো, তা তো আমি জানি না। কিন্তু সিলেবাসটা দয়া করে প্রত্যেকের কাছে থাকবে, সেটা সবাই করবে। চলো ভাই, ভালো করে দেখবে একটু, খুব সহজ অঙ্ক। বলছে 30 মিটার, এই 30 সেন্টিমিটার ডায়ামিটার পাইপ। এই ডায়াগ্রামটা কিন্তু নিজেদের রাখতে হবে। হ্যাঁ, সেইভাবে বুঝবে। কনভেইং ওয়াটার, যে ওয়াটারকে কনভে করছে, নিয়ে চলছে। ব্রাঞ্চেস ইন্টু 2 পাইপ অফ ডায়ামিটার 20 অ্যান্ড 15 রেসপেক্টিভলি। মানে একটা 30 সেন্টিমিটারের পাইপ, একটা 30 সেন্টিমিটারের ডায়ামিটারের পাইপ। তাহলে আমার 30 সেন্টিমিটার ডায়ামিটারের পাইপ, চলো এইটা, এর ডায়া হচ্ছে 30, ব্রাঞ্চেস ইন্টু 2 পাইপ, একটা 20 ডায়া, একটা 15 ডায়া রেসপেক্টিভলি। চলো এইটাকে আমি যদি ধরি 20, এইটাকে আমি ধরি 15। ভালো করে বুঝবে কিন্তু প্রত্যেকে, আমি করে দিলাম, এখানে বেশি ঘিজিবিজি করা যাবে না। এরপর বলেছে ইফ দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইন 30 সেন্টিমিটার ডায়ামিটারের ক্ষেত্রে, মানে 30 সেন্টিমিটারের ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি কত না, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। আমরা এর আগে পয়েস থেকে কনভার্ট দেখেছি, নিউটন টু মিলিমিটার স্কোয়ার দেখেছি, এনএস পার মিটার স্কোয়ার দেখেছি। এখানে আমরা কনভার্সানটা বুঝবো হচ্ছে ডিসচার্জের কনভার্সান। ডিসচার্জের ইউনিট কি, একটা স্ট্যান্ডার্ড ইউনিট মাথায় রাখো, মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডেই সব ডিসচার্জ ভেলোসিটি হাবিজাবি গোষ্ঠীর পিণ্ডিকে রাখবো, মিটার পার সেকেন্ডে রাখবো। অন্য যাতেই থাকুক আমরা কনভার্ট করে নেব, শিখিয়ে দেবো আমি। এবার বলেছে ফাইন্ড দ্য ডিসচার্জ ইন দ্য পাইপ অলসো ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য 15 সেন্টিমিটারের ক্ষেত্রে।
তাহলে কি বলেছে, আমি এটা ডিলিট করে দিলাম এই কারণেই। ইফ দ্য অ্যাভারেজ ভেলোসিটি 30 সেন্টি ডায়ামিটারের 2.5 মিটার পার সেকেন্ড অ্যান্ড ফাইন্ড দ্য ডিসচার্জ ইন দিস পাইপ, ওই পাইপটারই ডিসচার্জ বার করতে বলেছে, এবং বলেছে অলসো ডিটারমাইন 15 সেন্টিমিটার পাইপের অ্যাভারেজ ভেলোসিটি, 20 সেন্টিমিটার পাইপের ভেলোসিটিটা আবার দেখো বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড। আমাদের সব সময় মাথায় রাখতে হবে ρ1 A1 V1, এখানে ρ2 A2 তিনটে পাইপ, তিনটে আমাকে ইকুয়েশন ফর্ম করতে হবে, ρ3 A3 V3। এবারে একটা ইকুয়েশনের মধ্যে আমাকে এরিয়াটাকে নোন হতে হবে, এরিয়াটা পেয়ে যাব, কারণ ডায়া 15 20 30 বলে দিয়েছে, সব কটারই আমি এরিয়া পেয়ে যাব। ভেলোসিটি আমাকে কমসে কম দুটোর জানতে হবে, তাহলে আমি এই রোটাকে ফাইন্ড আউট করতে পারবো। একটা ইকুয়েশানের একটাই আননোন থাকবে, যদি তার থেকে বেশি আননোন হয়ে যায় তখন তোমাকে একটা অ্যাজামশান করে নিতে হবে, কিন্তু ছেড়ে দিলে হবে না। আবার ভালো করে বোঝো আমার কথাটা, এই কথাটার মধ্যেই কিন্তু সাকসেসটা লুকিয়ে আছে। এরিয়াটা তুমি পেয়ে যাচ্ছ 15 20 30 ডায়ামিটার বলে দিচ্ছে, πd²/4 করলে পেয়ে যাবে। ভেলোসিটি তোমাকে এই পাইপটার ক্ষেত্রে বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ যার ডায়া 20 এবং যার ডায়া 30, অর্থাৎ যেটা মেন পাইপ, যেটারই ব্রাঞ্চ হয়ে 20 আর 15 বেরোচ্ছে, সেই 30-এর পাইপটার বলে দিয়েছে 2.5 মিটার পার সেকেন্ড। তো খুব স্বভাবগতভাবেই এইখানের V3 যেটা জিজ্ঞাসা চিহ্ন মারা আছে, সেটা তুমি ফাইন্ড আউট করতেই পারো। সেই রকম যদি না হয় কখনো দেখো তোমার মনে হচ্ছে এখানে কোনো ডাটা ল্যাক করছে, তুমি ভাই একটা অ্যাজামশান করে নেবে, কিন্তু অঙ্কটা ছাড়বে না, কিন্তু ছাড়লে একদম হয়ে যাবে, গল্প শেষ। তো আমি চলে যাই আমার অঙ্কের নিয়মে। তাহলে আমার বার করার কি উদ্দেশ্য, যেটা V3 অর্থাৎ আছে সেইটার আমি ডাটাটা বার করব। অঙ্কটা বোঝাতে পেরেছি আশা করি। এবারে বলছে D1 হচ্ছে আমার 30 সেন্টিমিটার, সব মিটারে নিয়ে চলে আসবো। আমরা এই ইউনিটটাকে ফলো করব, এখানে মিটার আছে, আমি সব যেগুলো লেন্থের ডায়ামিটার আছে সব লেন্থের ডায়ামিটারগুলোকে কনভার্ট করে নেবো মিটারে, মিলিমিটার থেকে মিটারে করে নিলাম, সেন্টিমিটার থেকে মিটারে 100 দিয়ে ভাগ করে 0.3 মিটার। এরিয়া বার করে নেবো πd²/4 করে, এটাতে বোঝানোর কিছু নেই। V1 হয়ে গেল 2.5 মিটার পার সেকেন্ড অ্যাজ পার গিভেন ডাটা। এরপর চলে আসবো D2 অর্থাৎ 20 সেন্টিমিটার, সেইটাকে আমি মিটারে করে নেব 0.2, এরিয়াটা বার করে নেব πd²/4 করে। V2 বলে দিয়েছে তোমাকে 2 মিটার পার সেকেন্ড, বসিয়ে দিলাম। এবার আমি D3 বার করব, D3 15 সেন্টিমিটার আছে, মিটারে কনভার্ট করে নেব, এরিয়া বার করে নেব। তাহলে এখানে আমার কাছে আননোনটা কি থাকলো, D জানি, A জানি, তাহলে আমার কাছে এখন V থাকলো। দেখো ডি এর মাধ্যমে এরিয়া বেরোলো, ভিটা আমার কাছে আননোন থাকলো। রো আমাকে কি কি করতে হবে, রো তো জল বলে দিয়েছে এখানে, রো তো মাথা মারতে হবে না, এই যে জল, একদম ক্লিয়ার বলে দিয়েছে ওয়াটার। ওয়াটারের ইয়ে কত আছে, রো মানে ডেনসিটি, ভেবে নাও তোমরা। এরপরে বলেছে দেখো ডিসচার্জ ইন পাইপ 1 = QR। তো আমরা আগের দিন একটা ফর্মুলা আমি লিখিয়েছিলাম, এটাও স্ট্যান্ডার্ড ফর্মুলা, মাথায় রাখো, Q = A × V। কিউ মানে হচ্ছে ডিসচার্জ, এরিয়া ইন্টু ভেলোসিটি। তো Q1 Q2 Q3 আর দ্য ডিসচার্জ ইন দ্য পাইপ 1 2 3 রেসপেক্টিভলি। তার মানে আমি এইটা Q1, এটা Q3, এই Q2, এটা Q3, তিনটের আমি ডিসচার্জ দেখবো। দেখো আমি এখানে ρ1 A1 V1, আমি ভেলোসিটিটাও কিন্তু জানি না, রোটা না হয় আমি 1 বসিয়ে দেবো, এসআই ইউনিটে 1 গ্রাম পার সিসি, 1000 কেজি পার মিটার কিউব বসিয়ে দেবো, 1 বসিয়ে দেবো। জলের ক্ষেত্রে দুটোই জল,
এখান থেকে জলই যাচ্ছে, এখান থেকে আর অন্য কিছু যাচ্ছে না। এরিয়াটা প্রত্যেকটার আমি জানি, ভেলোসিটি তো আমি কারোরই ভেলোসিটি আমি দুটোর জানি। তাহলে কি শুধুমাত্র আমার এর মাধ্যম করে বেরোবে, না ভেলোসিটি আমাকে অন্যভাবে আর একবার করতে হবে? এই সব কন্ট্রোভার্সির জন্য আমরা এই জায়গাটাকে এখন শিখব। ভালো করে দেখো প্রসেসটা। Q1 = হচ্ছে এইটা আমরা খুব সহজে বলতে পারি যে এই Q1 এর মধ্যে যে জলটা ছিল সেইটাই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই দিকে আর এই দিকে। তাহলে আমি বলতে পারি Q1 = Q2 + Q3, সেইটাই লিখলাম। এবার দেখো Q1 মানে হচ্ছে A1 V1, আমি এখানকার এ জানি, এনে বসিয়ে দিলাম, ভি জানি, বসিয়ে দিলাম। ডিসচার্জের ইউনিট হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। কেন এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। এইটা হচ্ছে মিটার স্কোয়ারে, আর 2.5 মিটার পার সেকেন্ড আছে, তাহলে মিটার স্কোয়ার মিটার মাল্টিপ্লাই করলে মিটার কিউব হবে, ইন্টু সেকেন্ড, পাশে চলে গেল। বুঝতে পারলো তো ইউনিটটা কেন হলো? আশা করি বুঝতে পেরেছো। এবার সেম তোমাকে বার করতে হবে হচ্ছে Q2, সেম Q2, A2-এর ভ্যালুটা এখান থেকে তুলে নিয়ে চলে আসলে, V2টা বসিয়ে দিলে, এটা বার করে নিলে। এরপরে দেখো সাবস্টিটিউটিং ভ্যালু Q1 Q2, মানে আমার এই ফর্মুলাটাতে আমি এটা এনে বসিয়ে দেবো। আমি এখানে বার করলাম এটা কি ভাই, Q1, এখানে আমি কি বার করলাম, Q2, তাহলে আমার এই ফর্মুলাতে এনে আমি বসিয়ে দেবো। Q1 = Q2 + Q3-র মধ্যে আমি Q1 আর Q2 জানি, মাইনাস করে দেবো, আমার এখানে বেরিয়ে যাবে হচ্ছে Q3। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে Q3 বেরোলো আমার। তাহলে Q3 মানে আমি কি বলতে পারি, Q3 মানে এইটা। তাহলে Q3 মানে আমি এটাও তো বলতে পারি A3 × V3। তাহলে Q3-র জায়গায় যদি আমি 0.1139 বসাই, আর A3-র জায়গাতে যদি আমার 0.017 বসাই ইন্টু V3, তাহলে আমি V3 বার করতে পারবো কি পারবো না? এইটা ডিভাইডেড বাই এইটা হয়ে যাবে। হচ্ছে কি, হলো কি হলো না? বুঝলে না? বুঝলে না? প্রত্যেকে বলবে। বুঝেছি দাদা। সহজ কিন্তু। আমি আবারও বলছি, কারণ দুটো ফর্মুলাকে মাথায় রাখলে অঙ্ক করতে পারবে, নিজেরাই নিজেদের কনসেপ্টে করতে পারবে। একটা হচ্ছে ফর্মুলা হচ্ছে ρ1 V1 A1, বা এইভাবে মনে রাখো, ρ1 A1 V1 = ρ2 A2 V2। এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশান, যে দুটো প্রবাহ যেরকমভাবে হচ্ছে সেই দুটো প্রবাহের ইকুয়েশান। এই ইকুয়েশানটাকে আমার যতই রো দুটো সমান হোক না কেন, এরিয়া আমার জানা থাকুক না কেন, এই V1টা যদি জানা থাকে, V2টা যদি জানা না থাকে, তখন তুমি কিন্তু এভাবে বার করে নিতে পারবে V1
এই রো রো কেটে গেল, মনে করো এই রোটা কেটে গেল, V1 ইজ ইকুয়াল টু A2 V2 বাই A1, এই করে তুমি V1টা যা আসবে বার করে নিতে পারো। যখনই 3টে পাইপ হয়ে যাবে এবং সেই 3টে পাইপের মানে 2টো ব্রাঞ্চেস পাইপ হয়ে যাবে অপোজিট ডাইরেকশানে বা আলাদা ডাইরেকশানে, তখন এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস। এবার এই প্রসেসটাতে তুমি এইটাকেও করতে পারো, কিন্তু এই 2টো পাইপের অঙ্ককে। বাট এই যে প্রসেসটা, অর্থাৎ আমি যেটা করালাম, এইটাই হচ্ছে মান্যতা দেওয়া। এবার 3টে যখন হবে তখন তুমি এইভাবে করতে পারবে, মানে আমি দেখিনি, করা যাবে না কেন, করা যাবে। একবার এই দুটোকে সলভ করে এটার ভ্যালুটাকে 3 নম্বরটায় অর্থাৎ রো 3 A3 V3-তে ট্রান্সফার করলে করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে প্রসেস, তাই এই হিসাব করে মাথায় রাখবে। সেম এখানে একটা অঙ্ক আছে যেটা প্রবলেম নাম্বার 5.3। করা যেতে পারে না? হ্যাঁ, ইকুয়েশনের সঙ্গে ইকুয়েশন তুলনা করেও তো করা যেতে পারে না, এটা ইকুয়াল টু এটা করা যেতে পারে। আমি নিজে করিনি, তাই আমার মানে আনসারটা এক্স্যাক্টলি মিলবে কি না আমি দেখো নিজে হাতে কষে করিনি। এবার অঙ্ক দেখে আনসার বলে দেওয়ার মতন অতটা বিজ্ঞ আমি নই। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি নিজে কখনো করিনি, কেন আমার মতে বলে আমার এই প্রসেসটা, অর্থাৎ কিউকে যদি নিয়ে আসি আমি, কিউ মানে ডিসচার্জ, কিউ ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি, সেই মাধ্যমে বার করে নিয়ে যদি আমার 3টে ব্রাঞ্চের পাইপের অঙ্ক হয় আর 300টা ব্রাঞ্চের পাইপের অঙ্ক হয়, তাহলে আমি একটাই প্রসেস মাথায় রাখবো ভাই, ওটাকে করতে যাবোই বা কেন। এইভাবে আমি কোনোদিন করিনি, কিন্তু না হওয়ার কিছু নেই। তোমরা তো পড়াশোনা করে এসছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সায়েন্স, আর্টস, কমার্স, যে যাই নিয়েই পড়ো না কেন, না হওয়ার তো কিছু নেই। নিজে একবার জাজমেন্ট করে দেখতে পারো। তোমাদের এই আছে মোটামুটি অঙ্ক। আরেকটি অঙ্ক আছে সুন্দর, সেটা হচ্ছে এই অঙ্কটা। দশটা অঙ্ক করলেও লাভ নেই যদি না তোমরা নিজেরা দেখো। একই টাইপের অঙ্ক, এর ফর্মুলাটা আলাদা। এই ফর্মুলাটাতে ডিসচার্জের ব্যাপারটাকে আনছে না, A1 V2 দিয়ে করছে। এটা আমি নেক্সট দিন এইটা করিয়ে এখানে টুকটাক কিছু বলার আছে বলে আমি ফ্লুইড স্ট্যাটিক্সে চলে যাব। নেক্সট এর পরের 2 দিনে 2টো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে।